আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আমরা তৃতীয় লেকচার চলে আসলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাশি ব্যাপারটাকে নিয়ে, এবং আমরা এই অধ্যায়ে গতি রিলেটেড যতগুলো উপাত্ত আছে অর্থাৎ গতি সম্পর্কিত যতগুলো রাশি আছে আমরা সেগুলোকে নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে আমরা একটু রাশিটাকে নিয়ে কথা বলি। রাশি এটা আসলে কি তা নিয়ে একটু কথা বলতে হয়। রাশি আসলে এই যে জগৎ, এই যে মহাজগৎ মহাবিশ্ব, এখানে আমরা যে কোনো কিছু আমরা যা কিছুকে আমরা কাউন্ট করতে পারবো, মানে যা কিছু আমরা মেজার করতে পারবো, মেজারমেন্ট যা আছে অর্থাৎ পরিমাপ যাকে করা যাবে, এরকম পরিমাপযোগ্য যে কোনো কিছুকেই কিন্তু বলা হবে রাশি। মানে পরিমাপযোগ্য যে কোনো কিছুই রাশি, অর্থাৎ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তুমি যে কোনো কিছু পরিমাপ নির্ণয় করতে পারবে তাই কিন্তু রাশি। এখন তাই বলে কিন্তু ব্যাপারটা এরকম না আসলে যে দুঃখ কষ্ট আবেগ অনুভূতি আসলে এগুলো কিন্তু রাশি না, ঠিক আছে? হাসি কান্না এগুলো কিন্তু রাশি না। অর্থাৎ তোমাকে পরিমাপ বের করতে হয়, পরিমাপ করা যাবে এবং তুমি তার পরিমাণটাকেও পেয়ে যাবে, সেটা হবে কিন্তু রাশি। অর্থাৎ সেটা অবশ্যই কোনো হচ্ছে উপাদান বা কোনো ধরনের এলিমেন্টস, মানে যেটাকে বলছি শক্তি এনার্জি হতে পারে, কোনো উপাদান হতে পারে, সেটা কোনো ধরনের হচ্ছে আয়ন হতে পারে, আধান হতে পারে, অনেক কিছু হতে পারে। তো অবশ্যই সেটা কোনো ধরনের যার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে কি থাকতে হবে, নির্দিষ্ট পরিমাণে কোনো ধরনের একটা অ্যামাউন্ট থাকতে হবে সেটা। তাহলে পরিমাপযোগ্য সব কিছুকে আমরা কিন্তু রাশি বলছি, সব কিছুকেই এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করে তাই সবই কিন্তু রাশি। এখন এই রাশিটা আসলে দুই ধরনের হয়, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে মান এবং দিক, অর্থাৎ ভ্যালু এবং ডিরেকশন, এই দুইটার উপর বেস করে কিন্তু আমরা রাশিকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটি হচ্ছে স্কেলার রাশি, আরেকটি হচ্ছে ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা, সেটা যদি একটু চিন্তা করি। স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে মান আছে, কোনো দিক নেই। অর্থাৎ আমরা যদি বলি সময়, বললাম যে হচ্ছে 10টা বাজে, আমরা কি বলবো যে সকাল 10টা পূর্ব দিকে বাজে? এটা কিন্তু কখনো বলছি না আমরা। বা আমাদের বলি তাপমাত্রা, বলি যে হচ্ছে 100°C তাপমাত্রা, আমরা কি বলবো যে উপরের দিকে তাপমাত্রা, নিচের দিকে তাপমাত্রা, ডানে বামে তাপমাত্রা বা পশ্চিম দিকে তাপমাত্রা? আমাদের এটাকে বলতে হয় না, আমরা কিন্তু শুধু তাপমাত্রা বললে আমরা কিন্তু মানটাকে সম্পূর্ণরূপে বুঝতে পারি। যদি বলি সকাল 10টা, বুঝে ফেলছি যে হ্যাঁ সকাল, এটা আসলে 10টা বাজছে, এটা সময় সকাল। যদি বলি তাপমাত্রা, যদি বলি 100°C, এটা আসলে অনেক উষ্ণ তাপমাত্রা, এটা বুঝে ফেলছি আমরা। এইভাবে আমরা যদি শুধুমাত্র মান দিয়ে কোনো কিছুকে সম্পূর্ণরূপে তার আইডিয়াস পেতে পারি, তাহলে সেটি হচ্ছে কিন্তু স্কেলার রাশি। তাহলে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, আমরা তাকে বলছি স্কেলার রাশি। এবার রাশি হচ্ছে ভেক্টর রাশি। আসলে যে রাশিগুলোকে পুরোপুরি প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দিয়ে হবে না, এই মানের পাশাপাশি তাকে হচ্ছে তার দিকটাকে উল্লেখ করতে হয় যে আসলে কোন দিকে। কারণ এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দিয়ে ক্যালকুলেট করলে চলছে না, কারণ মান দিয়ে আমরা পুরোপুরি বুঝতে পারছি না আসলে যে এক্স্যাক্টলি ব্যাপারটা কি। তাহলে সেই ক্ষেত্রে সে রাশিকে বলা হবে কিন্তু ভেক্টর রাশি। এখন সেটি কি, মান এবং দিক উভয়ই কিন্তু লাগবে, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ই লাগবে, সেটাকে বলা হবে কিন্তু ভেক্টর রাশি। এখন যদি একটি এক্সাম্পল দিতে হয়, দেখো তোমার ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। স্কেলার রাশি কোনটা, যে দৈর্ঘ্য। আমি যদি বলি যে হচ্ছে একটা বস্তুর দৈর্ঘ্য, তাহলে কিন্তু বলা লাগে না যে কোন দিকে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু আসলে একটাই থাকে, তাই না? আবার যদি বলি শক্তি, কতটুকু শক্তি, কোন দিকে শক্তিটা কিন্তু বলতে হচ্ছে না। ভর, কতটুকু ভরটা বললে কিন্তু একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। দ্রুতি, কাজ, সময়, টেম্পারেচার বা তাপমাত্রা, এই সবগুলো কিন্তু আসলে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হয় না, আমাদের সেক্ষেত্রে কিন্তু তার দিকটাকে উল্লেখ করা দরকার হয় না। দিক ছাড়াই এই পুরো ভ্যালুটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি বা পারছি কমপ্লিটলি, এটা কিন্তু তার একটা আমরা আইডিয়াস পেয়ে যাচ্ছি। তাহলে সেটা হচ্ছে কিন্তু ভেক্টর রাশি না, সেটা হচ্ছে স্কেলার রাশি। এবার ভেক্টর রাশি কোনগুলো হবে, ওজন, সরণ, বেগ, ত্বরণ, বল, চৌম্বক তীব্রতা, এই যে ব্যাপারগুলো আছে, এইগুলো আসলে কিন্তু ভেক্টর রাশি। কেন? এই প্রত্যেকটাকে প্রকাশ করার জন্য কিন্তু আমাদের দিক দরকার হয়। যেমন ওজনটা কোন দিকে হয়, ওজন কিন্তু সবসময় নিচের দিকে হয়, কারণ ওজনটা কাজ করে কখন, ওজনটা কাজ করে হচ্ছে অভিকর্ষ, যে মানে বল, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের কারণে কিন্তু আসলে আমার হচ্ছে ওজনটা কাজ করে, অর্থাৎ অভিকর্ষ বলটাই কিন্তু কোনো বস্তুর অ্যাকচুয়ালি কিন্তু আসলে ওজন হিসাবে কাজ করে। তাহলে সরণ, এটাও কিন্তু দিক থাকা লাগে যে কোন দিকে হচ্ছে,
আমরা এখনো সরণ, বেগ, ত্বরণ এগুলো কিন্তু এখনো পড়িনি, কারণ আমরা এখন আজকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে সরণ, বেগ, ত্বরণ এই কথাগুলোকেও কিন্তু বলতে গেলে একটা নিশ্চিত দিক বলতে হয়, যে কোন দিকে সরণ, কোন দিকে ত্বরণ, কোন দিকে বল, কোন দিকে চৌম্বক তীব্রতা বা কোন দিকে তড়িৎ তীব্রতা, এগুলো কিন্তু আসলে দিক উল্লেখ না করলে এটা সম্পর্কে কিন্তু ফুললি কোনো আইডিয়া পাওয়া যায় না। তাহলে যখনই তুমি দিক উল্লেখ করে দিবে তখন সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু একটা ভেক্টর রাশি। তো এই দৈর্ঘ্য, শক্তি, ভর, দ্রুতি এইগুলোকেও কিন্তু আমরা আসলে দিক দ্বারা প্রকাশ করলেই আসলে সেটা কিন্তু ভেক্টর রাশি হয়ে যাবে না। ওকে, কারণ এইগুলো যা আছে যে ভ্যালুগুলো, এগুলো সবই কিন্তু কোনো দিক লাগে না, এগুলো আসলে দিক ছাড়াই এটা পুরোপুরি তার মানটাকে কিন্তু ব্যাখ্যা করা যায়। ওকে, তাহলে এই ছিল অ্যাকচুয়ালি রাশি, যে কত রকমের রাশি আমরা পাই সেটা দেখলাম। এবার আমরা হচ্ছে গতি সম্পর্কিত যত প্রকার রাশি আছে আমরা তা নিয়ে একটু কথা বলবো। তাহলে আমরা শুরু করতে পারি এখন গতি সম্পর্কিত সব কথাগুলো, যে আসলে গতি সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে, সরণ, দ্রুতি, বেগ, আমরা এই কথাগুলো নিয়ে কথা বলবো। তো এটা মুছে ফেলা যাক সেক্ষেত্রে। আমরা এখন এই অংশ থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে লেকচারগুলো ছিল আমরা সেটা কিন্তু ধাপে ধাপে কিন্তু আমরা এটা কন্টিনিউ করছি। তো এরপর আমাদের দ্রুতি আর সরণ নিয়ে একটু কথা বলতে হয়, কারণ আমরা দেখলাম দ্রুতি, সরণ আসলে ভেক্টর রাশির অংশ। তাহলে প্রথমে আমরা এখানে শুরু করি হচ্ছে আমাদের এখান থেকে দূরত্ব এবং সরণ, আমরা এই ব্যাপারটা নিয়ে শুরু করি। তো আমরা প্রথমে দূরত্ব নিয়ে কথা বলি। দূরত্ব আমাদের গতি অধ্যায়টাতে পুরোপুরি আইডিয়াস জানতে গেলে আমাদের হচ্ছে এই দূরত্বটাকে লাগবে। তাহলে দূরত্ব কোনটা আসলে? এখন ধরো যদি এমন হয় যে আমি একটি বস্তু নিলাম, সাপোজ এ বিন্দুতে, আমি একটি বস্তু নিলাম এ বিন্দুতে। এখন এই বস্তুটি ধরলাম যে সে সামনের দিকে অগ্রসর হয়েছে, সে বি বিন্দুতে আসলো, একটি বস্তু, গতিশীল একটি বস্তু, সে এ থেকে বিতে আসলো। এখন এ থেকে বিতে আসার পর এই বস্তুটার ধরলাম এই ক্ষেত্রে তার এখান থেকে এতটুকু তার যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে ধরলাম 10 মিটার। তাহলে বস্তুটি কিন্তু এ থেকে বি এর দিকে যাচ্ছে। এবার বস্তুটা ধরলাম আবার সে ব্যাকওয়ার্ডসে পিছনের দিকে আবার একটু আসলো, ধরে নিলাম বস্তুটা আবার সি বিন্দুতে আসলো, এই বস্তুটাই একটু ব্যাকওয়ার্ডসে আসলো, অর্থাৎ প্রথমে সে কিন্তু কোথায় গেল, প্রথমে সে এ থেকে বিতে গেল, আবার সে বি থেকে সিতে আসলো। তাহলে বস্তুটি যে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে আসলো, তাহলে সে মোট কতটুকু পথ অতিক্রম করলো, এটাই কিন্তু তার দূরত্ব। তাহলে বস্তুটি প্রথম এ থেকে বিতে গেল, অর্থাৎ সে এ বি পথ অতিক্রম করলো, আবার সে বি থেকে সিতে আসলো, অর্থাৎ সে আরো বিসি পথ অতিক্রম করলো। ধরলাম বি থেকে সি পর্যন্ত এইটুকু পথের যে দূরত্ব বা এইটুকু পথের যে পরিমাপ, সেটি হচ্ছে ধরলাম এখান থেকে সাপোজ ধরলাম এটা 3 মিটার। তাহলে বস্তুটি প্রথমে গেল এ থেকে বি তে, তো এ বি পথ সে অতিক্রম করলো, আবার বি থেকে সি তে গেল, সে বিসি পথ অতিক্রম করলো। তাহলে মোট সে কতটুকু পথ অতিক্রম করলো সেটা আমরা পেয়ে যাব 10 মিটার প্লাস হচ্ছে 3 মিটার। সো দ্যাটস আমরা পাচ্ছি এখানে 13 মিটার। এই 13 মিটার যেটা পেলাম এটাই হচ্ছে বস্তুর অ্যাকচুয়ালি দূরত্ব। অর্থাৎ কোনো বস্তুর তার নিজের অবস্থান থেকে যে কোনো দিকে, নিজের অবস্থান থেকে যে কোনো দিকে তার অতিক্রান্ত পথটাই হচ্ছে তার দূরত্ব। যে কোনো দিকে সে যেদিকে যায় কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো দিকে, আমি উল্লেখ করে দিচ্ছি এটা হচ্ছে কখন হবে, যে কোনো দিকে। তাহলে দূরত্বের ক্ষেত্রে কিন্তু কোনো দিক নেই, অর্থাৎ যে কোনো দিকে হতে পারে, লিখে দিলাম এটা, যে কোনো দিকে ঘটবে দূরত্বটা। এবার আমরা দেখব হচ্ছে সরণ। তো আমরা তার আগে দূরত্ব নিয়ে আরেকটু কথা না বললে নেই, সেটা দূরত্ব সম্পর্কিত আমরা সব ধরনের তথ্য নিয়ে নিই। সো দূরত্বর যে ইংরেজিটা সেটা কিন্তু আসলে হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স এটা হচ্ছে দূরত্ব। তাহলে আমরা যদি বলি এটার প্রতীক হবে ডি, তাহলে কিন্তু ভুল হবে না, কারণ আমরা নামের সংক্ষিপ্ত রূপটাকে কিন্তু প্রতীক, তাহলে দূরত্বের প্রতীক হচ্ছে এখানে ডি। এবার দূরত্বের যে এসআই এককটা সেটা হচ্ছে মিটার। সাধারণত আমরা দূরত্বকে কি করি, আমরা একে মিটার এককে প্রকাশ করি, এটাকে মিটার অর্থাৎ স্মল এম, এই এককে আমরা কিন্তু প্রকাশ করা হয়। তাহলে দূরত্বের একক হচ্ছে কি মিটার প্রকাশ করা হয়। তার মানে দূরত্ব সম্পর্কে অনেক কিছু জেনে ফেললাম। এবার হচ্ছে এই দূরত্বর আমরা যদি মাত্রাটাকে লিখি, তাহলে দূরত্ব ইংরেজি এখানে কি ছিল, ডিসটেন্স, তাই না?
তাহলে এটা ডিস্টেন্স বা দূরত্ব বা এটাকে দৈর্ঘ্য বলা যায়। তাহলে আমরা যদি দেখি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের যে ইংলিশটা হচ্ছে কিন্তু লেন্থ, LENGTH, লেন্থ। তাহলে এই কারণে দৈর্ঘ্য দূরত্ব আসলে একটা দৈর্ঘ্য, তো সেক্ষেত্রে দৈর্ঘ্য যেহেতু বললাম, তাহলে এটার যেহেতু এই দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে আসলে এখানে কিন্তু L, সো দ্যাটস ওয়াই আসলে এই আমাদের ডিস্টেন্স বা দূরত্বের যে মাত্রা সেই মাত্রাটিও কিন্তু হচ্ছে এখানে L। তাহলে আমরা বলতে পারি এটার মাত্রা হচ্ছে L। তাহলে আমাদের যে পেলাম দূরত্ব ভ্যালুটা, এই দূরত্বের আসলে মাত্রা এখানে কিন্তু হচ্ছে L। তাহলে অ্যাকচুয়ালি যদি এটা রাশির কথা বলি আমরা, তাহলে আমরা কিন্তু কোনো দিক বলতে পারবো না, তাহলে যে কোনো দিকে করতে পারে, তাই এটা কিন্তু দিকটা কোনো ফ্যাক্টর না, মানে আসলে এখানে দিকটা কোনো ম্যাটারই না, যে দিকটা আসলে কোন দিকে এটা কোনো ফ্যাক্টরই না। সো দ্যাটস ওয়াই এই দূরত্বের যে রাশি সেই রাশিটা হচ্ছে এখানে স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে দ্রুত সম্পর্কিত আমরা অনেকগুলো তথ্য পেয়ে গেলাম। এইবার আমরা আলোচনা করব হচ্ছে সরণটাকে নিয়ে। তাহলে আমরা যদি ডেফিনেশনটাকে বলি, তাহলে বলবো যে অনির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত পথই হচ্ছে তার দূরত্ব। অনির্দিষ্ট দিক কেন বললাম? কারণ কোনো নির্দিষ্ট দিক এখানে নাই, যে কোনো দিকে এটা করতে পারে। তাহলে অনির্দিষ্ট দিকে যদি কোনো বস্তুর আসলে তার অবস্থানের পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলবো এখানে দূরত্ব। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে সরণ। তাহলে একটু সরণটাকে দেখি। সরণ, এখন আমি এই চিত্রটাকে আবার পুনরায় যদি আঁকি, আমি এটা দিয়ে সরণটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করবে? আমি একটি বস্তু এখানে নিলাম, এ বিন্দুতে একটি বস্তু আছে, ধরলাম বস্তুটি বি বিন্দুতে এসে পৌঁছালো এবং সেটা তার হচ্ছে একইভাবে আমি একই মান নিলাম এখানে, সে 10 মিটার দূরত্ব অতিক্রম, মানে 10 মিটার পথ সে পার করলো। আবার সে ধরো বি থেকে সি তে আসলো এবং সে ধরলাম সেইখান থেকে ব্যাকওয়ার্ডসে সে ধরলাম এখান থেকে সে 3 মিটার পথ সে ব্যাকওয়ার্ডসে আসলো, অর্থাৎ সে সামনের দিকে গিয়েছে আবার সে পেছন দিকে এসেছে। তাহলে এই ক্ষেত্রে যদি বলি বস্তুটি মোট পথ অতিক্রম করেছে কতটুকু? এ বি, অর্থাৎ তার মোট অতিক্রান্ত পথ হচ্ছে এ বি, এ থেকে বি তে গিয়েছে একবার, নাম্বার 2 সে কিন্তু আবার বি থেকে সি তে গিয়েছে, তার মোট অতিক্রান্ত পথ, এটা কিন্তু তার দূরত্ব। কিন্তু সরণ কিন্তু ব্যাপারটা তা না, সরণ কিন্তু আসলে যে মোট কতটুকু যাবে সেটা কিন্তু বিষয় না। সরণের বিষয়টা হচ্ছে যে যদি একটা বস্তুর অবস্থান এ হয় ধরলাম, তাহলে এই এ বিন্দু থেকে সে সরল রৈখিকভাবে স্ট্রেইট সে কোথায় গিয়েছে? তার প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে যে সরল রৈখিক দূরত্ব তাই হচ্ছে সরণ, অর্থাৎ বস্তুর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত তার সরল রৈখিক যে অবস্থানের পরিবর্তন বা দৈর্ঘ্য সেটাই হচ্ছে কিন্তু তার সরণ, সরল রৈখিক হতে হবে। তাহলে বস্তুটি প্রথমে গেল এ থেকে বি তে, তারপর আসলো বি থেকে সি তে, তাহলে প্রথমে সে ছিল কোথায়? এই বিন্দুতে এ, সর্বশেষে কোথায় আছে? সে সি বিন্দুতে। তাহলে এই এ আর সি এর মধ্যে যে সরাসরি দূরত্ব বা সরাসরি যে অবস্থানের পরিবর্তন বা সরাসরি যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে কিন্তু তার সরণ। তাহলে আমরা এখানে কি লিখবো? আসলে এখানে সে প্রথম এ তে গিয়েছে আবার বি থেকে সি তে আসছে, সো দ্যাটস ওয়াই তার বি পথ সে কম এখন আছে, তাই না? সে যেখানে আছে সেই অবস্থানটায় আসলে সে বি এর চেয়ে একটু কম দূরত্বে আছে, তাহলে এই ক্ষেত্রে এটাই হবে তার হচ্ছে সরণ। তাহলে সরণ হচ্ছে এখানে কত? 10 মিটার মাইনাস হচ্ছে এখানে 3 মিটার, সো দ্যাটস এখানে আমরা পাচ্ছি হচ্ছে 7 মিটার। তাহলে এটা হচ্ছে কিন্তু সরণ। এখন দেখো সরণের ক্ষেত্রে কিন্তু একটা দিকটা এখানে কিন্তু চলে আসলো। কেন দিক চলে আসলো? কারণ বস্তু সামনে গিয়েছে নাকি পিছনে গিয়েছে তা কিন্তু আমাদের দেখতে হলো। যে বস্তু যদি সামনের দিকে যেত তাহলে তার সরণটা মানে তার সরণটা একরকম হতো, পিছনের দিকে আসলে সরণটা একরকম হতো, তাহলে বস্তুটার দিক দেখতে হয়, যে সরল রৈখিক দিকটাকে দেখতে হয়, এটা হচ্ছে সরণ। এখন আমরা যদি সরণটাকে আরেকটু ভালোভাবে চিন্তা করতে চাই, তাহলে আমাদের জন্য একটা ছোট একটা যদি বৃত্তাকার পথে আমরা সরণটাকে দেখি, সাপোজ আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, তো একটা বৃত্তাকার পথ, এই পথে ধরলাম একটা বস্তু প্রথমে সে এ বিন্দুতে আছে, সে এ বিন্দুতে আছে, কিছুক্ষণ পর বস্তুটা সামনের দিকে এইভাবে অগ্রসর হলো, সে তারপরে বি বিন্দুতে আসলো, আবার সে ধরলাম এ থেকে বি পর্যন্ত তার দূরত্ব হচ্ছে ধরলাম 5 মিটার, আবার সে ধরলাম বি থেকে সি তে আসলো, একইভাবে ধরলাম এটাও 5 মিটার দূরত্ব, আবার সে সি থেকে ডি তে গেল, ধরলাম এইটুকু তার 5 মিটার দূরত্ব, আবার একইভাবে সে ডি থেকে এ তে আসলো, ধরলাম এইটুকু তার 5 মিটার অতিক্রান্ত পথ বা দূরত্ব। এখন যদি আমরা তার অতিক্রান্ত পথ বলি, তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত তার দূরত্ব হচ্ছে কত? দূরত্ব হচ্ছে 5 মিটার। কোনো দিক ব্যাপার না, দেখো সে বাঁকা পথে গিয়েছে তাও দূরত্ব তার 5 মিটার। আমরা এখানে কোনটা ক্যালকুলেট করছি?
আমরা এখানে দূরত্বটাকে ক্যালকুলেট করছি। এবি 5 মিটার, যদি বলি এসি সেটা কত 10 মিটার। আবার যদি বলি এডি, তাহলে এই পুরো রাস্তাটা এদিক দিয়ে এসেছে, এই পুরো রাস্তায় কাউন্ট করতে হবে, তাহলে এডি হচ্ছে কত এখানে, এডি হচ্ছে এখানে 15 মিটার। আর যদি বলি এ থেকে এ অর্থাৎ এ এ, তাহলে এটা হচ্ছে কিন্তু 20 মিটার। দূরত্ব কিন্তু সরাসরি কতটুকু পথ অতিক্রম করেছে তা ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যায়, বাট সরণটা কিন্তু সেম না, সরণের ব্যাপারটা কিন্তু আলাদা। আমাদের এখানে সরণটাকে ক্যালকুলেট করি, তাহলে দেখো কি দাঁড়াবে। সরণের ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমি একটু মুছে নিলাম, সরণের যে ভ্যালুটা এখানে আছে, এই ক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত যখন সরণ বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই বৃত্তাকার পথ নিলে কিন্তু হবে না, কারণ সরণটার ক্ষেত্রে কিন্তু সরল রৈখিক পথ দেখতে হয়। তাহলে এ থেকে বি পর্যন্ত সরাসরি বা সরল রৈখিক যে দূরত্ব সেটা হচ্ছে কিন্তু সরণ, অর্থাৎ তাহলে এ বি হচ্ছে এখানে সরণ কিভাবে, এই বাঁকা পথে না, যেটা কিন্তু 5 মিটারের চেয়ে কম, অর্থাৎ সরণটা কিন্তু 5 মিটারের চেয়ে কি হবে, 5 মিটারের চেয়ে কিন্তু এটা কম হচ্ছে, এখানে লেস দ্যান 5 মিটার এ বি এর মানটা। আবার যদি বলি এসি, তাহলে এ থেকে সি হয়ে ঘুরে এসে কিন্তু সরণ মাপা যাবে না, এ থেকে সি পর্যন্ত স্ট্রেইট মাপতে হবে। তাহলে এসিটা কত হবে, এসিটা অবশ্যই এখানে আমাদের এই 10 মিটারের চেয়েও কিন্তু কম হবে, লেস দ্যান 10 মিটার। একইভাবে যদি আমরা বলি এডি, তাহলে কিন্তু আমাদের এ থেকে ডি স্ট্রেইট মাপতে হবে, সো দ্যাটস ওয়াই এ থেকে ডি পর্যন্ত মাপটা কত হবে, অবশ্যই এটা কিন্তু আমাদের এই যে আমাদের যে ভ্যালুটা আছে এডি, সেটা কিন্তু এই 5 10 15 এই 15 থেকে কম হবে, এবং সেটা কিন্তু এই 5 এর চেয়েও কম হবে। আর যদি এ থেকে এ অর্থাৎ পুরো রাস্তা ঘুরে আসে, তাহলে এ থেকে এ অর্থাৎ এ এ এটা কত, এটা কিন্তু 0 মিটার, কারণ বস্তু এই যে অবস্থান ছিল বস্তু কিন্তু সেই অবস্থানে ফিরে আসে। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করলাম আমরা, যে বস্তু যে অবস্থান থেকে যাওয়া শুরু করে যদি সে সেই অবস্থানে পুনরায় ফিরে আসে, তাহলে সরণটা তার 0 হয়ে যায়। অর্থাৎ বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটার পরেও যদি সে তার প্রথম অবস্থান থেকে সে অনেক জায়গায় ঘুরে আসলো, আবার সে তার প্রথম অবস্থানে ফিরে আসলো, তাহলে তার কিন্তু কোনো সরণ ঘটবে, তার সরণটা হবে 0, বাট তার দূরত্ব কিন্তু ঘটছে। দেখো এ থেকে এ পর্যন্ত দূরত্ব কত, 5 5 5 5 20 মিটার, বাট এ থেকে এ পর্যন্ত সরণ কত, 0 মিটার। তাহলে আসলে এই দিকটার কারণে কিন্তু অনেক ভ্যালু চেঞ্জ হতে পারে। তাহলে দিকটা কিন্তু আসলে আলোচ্য বিষয়, অর্থাৎ রাশির সাথে আসলে দিকটার যে ভেক্টর কথাটা বললো, এটা কিন্তু অবশ্যই একটা প্রাসঙ্গিক বিষয়, এটা কিন্তু অপ্রাসঙ্গিক কিছু না। তাহলে দূরত্ব আর সরণের মধ্যে মেইন আসলে পার্থক্যটা কোথায় গেল, যে সরণের ক্ষেত্রে কিন্তু আসলে একটা বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দিক। দিক থাকবে, মান তো অবশ্যই থাকবে এবং দিকও থাকবে, বাট দূরত্বের ক্ষেত্রে কি হলো, জাস্ট মান থাকলে এক্ষেত্রে কিন্তু কোনো দিক থাকলো না। তাহলে এই ছিল অ্যাকচুয়ালি সরণ আর দূরত্বের মধ্যে যে মেইন পার্থক্য সেটি। এবার আমরা সরণ সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। আমরা সরণের মাত্রা, একক, প্রতীক এগুলো সম্পর্কে একটু জেনে নিব। আমরা যদি এবার সরণের যে ইংরেজিটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা প্রথমে আগে একটু বলে নিই, সরণের ক্ষেত্রে কিন্তু দিক, তাহলে নির্দিষ্ট দিক হতে হবে, নির্দিষ্ট দিক, এবং সেটা অবশ্যই সরল রৈখিক পথ হতে হবে, সরল রৈখিক একটা দিক থাকতে হবে, এইটা প্রথম বিষয়। নাম্বার 2, সেটা হচ্ছে সরণের যে ইংরেজি ওয়ার্ড সেটা নাম হচ্ছে স্ট্রেইট ডিসপ্লেসমেন্ট, স্ট্রেইট ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে স্ট্রেইট ডিসপ্লেসমেন্ট এই ওয়ার্ডটা থেকে আসলে এস থেকে এখানে প্রতীকটা নেওয়া হয়, সরণ যে প্রতীক সেটি হচ্ছে আসলে এস। এবার সরণ যেহেতু আসলে একটি দৈর্ঘ্যের ভ্যালু, তো সেক্ষেত্রে এই কারণে আসলে সরণকে প্রকাশ করা হয় মিটার দ্বারা, অর্থাৎ সরণের যে প্রতীক বা যে একক সেটা কিন্তু দূরত্বের যে একক তার সাথে কিন্তু সেম, অর্থাৎ মিটার একক, এটা একক দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে যেহেতু এটার এককটাও সেম, তাহলে সরণের যে মাত্রা সেটা হবে কি, দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের যে মাত্রা অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা যেটা হচ্ছে এল, সরণ মাত্রা কিন্তু এল হবে। বাট পার্থক্য কোথায়, সরণ কিন্তু স্কেলার রাশি না, কারণ দূরত্ব ছিল স্কেলার রাশি, সরণ তাহলে কি হয়ে যাবে, সরণ হবে কিন্তু ভেক্টর রাশি। তাহলে আমি এখানে এই দুইটা অংশ কিন্তু পাশাপাশি লিখলাম, আমরা এখান থেকে কিন্তু সরণ এবং দূরত্বের মধ্যে কিন্তু আমরা পার্থক্যটাকে লিখতে পারবো। ডেফিনিশন তাহলে কি দিতে পারি আমরা, দূরত্বের পার্থক্য, দূরত্ব কি দিব, যে অনির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত পথই হচ্ছে তার দূরত্ব, বা অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে তার দূরত্ব।
আর সরল রৈখিক পথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে সেটি হচ্ছে তার সরণ। এবার দূরত্ব যা দিয়ে প্রকাশ করা হয় সরণ তাই দিয়ে প্রকাশ করা হয় না। কেন? কারণ দূরত্ব হচ্ছে ডিসটেন্স আর সরণ হচ্ছে স্ট্রেট ডিসপ্লেসমেন্ট, সো এটা এস। দূরত্ব ভেক্টর রাশি না, দূরত্ব স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। দুইভাবে বলতে পারি, এটা ভেক্টর রাশি না বা স্কেলার রাশি বলতে পারি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। দুইটার মাত্রা সেম, দুইটার এককটাও সেম, ঠিক আছে। এটার ক্ষেত্রে দিক একটা বড় বিষয় না, কিন্তু এটার ক্ষেত্রে দিকটা আসলে উল্লেখযোগ্য বিষয়। এবার আরেকটা মৌলিক পার্থক্য আমি বলে দিই। এই দূরত্বটাকে বীজগণিতের নিয়মে ক্যালকুলেট করা যায়, কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম সরণটা ক্যালকুলেট করতে হয় কিন্তু আসলে বীজগণিতের নিয়ম একটা জ্যামিতিক নিয়মে করতে হয়। অর্থাৎ যে কোনো একটা পথ গেলেই কিন্তু হবে না, তাই না? আমাদেরকে সেই স্ট্রেইট রেখা আঁকতে হবে। তাহলে অর্থাৎ রেখাংশ, রেখা তো আসলে জ্যামিতির বিষয়। তাহলে দূরত্ব আমরা বীজগণিতের নিয়মে কিন্তু আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। বীজগণিতের নিয়মে, বীজগণিতের নিয়মে এটার যোগ বিয়োগ গুণভাগ করা যায়। আর সরণকে কিন্তু এই বীজগণিত নিয়মে করা যায়। এটা সাধারণত এটাকে কি করা হয়? এটা সাধারণত জ্যামিতির নিয়মে করা যায়, অথবা এটা বলতে পারি যে বীজগণিত নিয়মে করা যায় না। তো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে দূরত্ব আর সরণ। এবার এই দূরত্ব আর সরণটাকে ব্যবহার করে আমরা কিন্তু দ্রুতি আর বেগটাকে পেয়ে যাব। সেটা এখনই দেখব যে আমরা কি করে দ্রুতি আর বেগটাকে পেতে পারি দূরত্ব আর সরণটাকে ব্যবহার করে। তো আমি এখানে কিছু ভ্যালু রেখে দিলাম, কারণ এগুলো আমাদের এখন লাগবে। আমরা এই চিত্র দুটাকে ব্যবহার করে আমরা কিন্তু এখন এই দ্রুতি আর হচ্ছে আমরা কিন্তু এখানে বেগটাকে বলতে পারবো যে দ্রুতি আর বেগ কিভাবে তৈরি হবে। খেয়াল করো, এখানে ছিল দূরত্ব, এখানে ছিল সরণ। তো খুবই সিম্পল একটা বিষয়, যদি আমরা দূরত্বটাকে ক্যালকুলেট করি সময়ের সাথে, অর্থাৎ কতটুকু সময় ঘটেছে, একইভাবে আমাদের সরণটাকে ক্যালকুলেট করি সময়ের সাথে, অর্থাৎ কতটুকু সময় ঘটেছে, তাহলে কিন্তু আসলে আমরা এখান থেকে দ্রুতি আর হচ্ছে বেগটাকে পেয়ে যাব। যেমন আমি ধরলাম যে এই পুরো কমপ্লিট কাজটা যে আছে, ধরলাম এই কমপ্লিট যে কাজ, এই কাজটা ঘটেছে, আমরা একটু মানটাকেও চেঞ্জ করে নিই। ধরলাম আমরা এখানে হচ্ছে দরকার নেই, থাক মানটা যা আছে তাই থাক। আমরা ধরলাম এই পুরো ঘটনাটা, অর্থাৎ বস্তু এ থেকে বি তে, বি থেকে সি তে এসেছে, ধরলাম টি সময়, অর্থাৎ ধরলাম যে এ থেকে সি তে বস্তু পৌঁছায়, ধরলাম টি সময়, টি একটা মান নিই আমরা, ধরলাম টি ইকুয়াল এখানে ধরলাম হচ্ছে আমরা এখানে ধরো 2 সেকেন্ড সময়, এটা ধরলাম। তো যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? এই দূরত্বটাকে আমরা যদি সময় দ্বারা ভাগ করি, অর্থাৎ এই যতটুকু কাজ ঘটেছে যদি তাকে আমরা সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব দ্রুতি। নতুন একটি রাশি আমরা পেয়ে যাব যার নাম হচ্ছে দ্রুতি। অর্থাৎ আমরা এখন দ্রুতিটাকে ক্যালকুলেট করব। তাহলে দ্রুতি হচ্ছে অ্যাকচুয়ালি এই দূরত্ব ভাগ হচ্ছে সময়, দূরত্ব ভাগ হচ্ছে সময়। তাহলে দূরত্ব আমাদের এখানে কত ছিল? দূরত্ব ছিল হচ্ছে 13 মিটার। তার মধ্যে এখানে 13 ভাগ আমাদের এখানে 2 দেই, আমরা 13 মিটার ছিল, এখানে ছিল সময় ছিল 2 সেকেন্ড। সো আমরা যে ভ্যালুটা পাচ্ছি, ভ্যালুটা কত হবে? এটা হবে 6.5 মিটার সেকেন্ড ভাগ দিলে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে সেকেন্ড ইনভার্স, এটা পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি। তাহলে এই যে আমরা এখানে 6.5 মিটার পার সেকেন্ড পেলাম, যদি কথাটা একটু খেয়াল করি, 6.5 মিটার পার সেকেন্ড, 6.5 মিটার পার সেকেন্ড, এটা কিভাবে চিন্তা করলে দেখো কি পাওয়া যায়? 6.5 মিটার ভাগ 1 সেকেন্ড, এটাই পাওয়া যায়। অর্থাৎ 1 সেকেন্ড সময়ে 6.5 মিটার যায়। কথাটা এইভাবে লেখা যায় যে 1 সেকেন্ড সময়ে বস্তু যায় কত? 6.5 মিটার। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে একক সময় অতিক্রান্ত দূরত্বই হচ্ছে কিন্তু দ্রুতি। অর্থাৎ একক সময়ে একটা বস্তু কতটুকু দূরত্ব যায় সেটাকে আসলে বলা হয় কিন্তু দ্রুতি। আমরা কিন্তু সেটা একক থেকেও বলতে পারি, আবার আমরা এখানে কিন্তু সূত্রটা থেকেও চিন্তা করতে পারি, কারণ আমরা মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলাম, যার ফলে আমরা একক সময় অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেলাম। তাহলে দ্রুতির ডেফিনিশনটা কি হবে? যে একক সময় অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দ্রুতি। আবার একইভাবে আমরা যদি এখন এই যে সরণটা পেয়েছি, আমাদের সরণটাকে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? আমরা এখন একটা নতুন রাশি পাবো, সেটা হচ্ছে বেগ। তাহলে বেগ
ইকুয়াল হবে এই সরণ ভাগ হচ্ছে সময়। আমরা এখানে কত সরণ পেয়েছিলাম? আমরা সরণ পেয়েছিলাম হচ্ছে 7 মিটার। সো নিলাম 7 মিটার, সময় ধরেছি আমরা 2 সেকেন্ড। সো আমরা 2 সেকেন্ড সময় নিলাম। তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড পাচ্ছি। এটার দিক আছে, এটার দিক নেই, এটা হচ্ছে পার্থক্য। ভ্যালুর এককটা কিন্তু সেম। দেখো এখানে আমাদের পাচ্ছি দ্রুতির যে এককটা মিটার পার সেকেন্ডে পাচ্ছি, আমরা বেগের এককটা কিন্তু মিটার পার সেকেন্ডে পাচ্ছি। তাহলে এককটা কিন্তু এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জটা হচ্ছে কোথায়? ডিরেকশন বা দিকে। এই যে দ্রুতির ক্ষেত্রে আমরা দূরত্ব ইউজ করেছি, যে যার ক্ষেত্রে এটা কোনো দিক ছিল না, বাট বেগের ক্ষেত্রে আমরা সরণ ইউজ করছি, সরণে কিন্তু দিক আছে। তাহলে এই যে আমরা এখানে পেলাম, এটা কি স্কেলার রাশি পেলাম, আমরা এখানে কি পেলাম? আমরা এখানে ভেক্টর রাশি পেলাম। তাহলে এই যে আমরা ভ্যালুটা এখানে পেলাম, এটার ক্ষেত্রে জাস্ট দিক আছে, কিন্তু এককটা এই কারণে কিন্তু সেম আছে। কেন সেম আছে? কারণ দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। একইভাবে সরণের এককটাও কিন্তু দূরত্বের ন্যায় মিটার, আর সময়ের একক তো সেকেন্ডই। তাহলে এককে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ হচ্ছে কোথায়? রাশিটার মধ্যে। এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। এখন আমরা যদি এটাকে একটু চিন্তা করি যে 3.5 মিটার পার সেকেন্ড আসলে মানে কি বোঝায়? যে 1 সেকেন্ড সময়ে কত যাবে? 1 সেকেন্ড সময়ে যায় কত মিটার? 3.5 মিটার। অর্থাৎ বস্তুর একক সময়ে আমরা কি নিলাম? সরণ নিলাম। অর্থাৎ একক সময়ে বস্তুর সরণটাই হচ্ছে কিন্তু তার বেগ। অর্থাৎ একক সময়ে বস্তুর সরণই হচ্ছে কিন্তু বেগ। আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে একক সময়ে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কিন্তু বেগ। এটাও কিন্তু বলা যায় যে একক সময়ে বস্তুর নির্দিষ্ট দিক অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে বেগ। কেন বললাম কথাটা? কারণ নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব বলতে কিন্তু সরণ বোঝায়। আমরা সরণ কথাটা লিখতে পারি, আবার লিখতে পারি কি? নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। আমি লিখে দিচ্ছি কথাটা, এইভাবে লেখা যেতে পারে, দুইটা বইতে লেখা যেতে পারে কথাটা, যে একক সময়ে বস্তুর সরণই হলো বেগ, হলো বেগ। এই কথাটা বলা যায়। আবার বলা যায় যে একক সময়ে বস্তুর নির্দিষ্ট দিকে দূরত্ব হলো বেগ। একই কিন্তু কথাটা। অর্থাৎ আমি এখানে সরণের পরিবর্তে নির্দিষ্ট দিকে দূরত্ব কথাটাকে লিখে দিলাম। এটাকে এভাবে লেখা যেতে পারে। তাহলে এখন আমরা এখানে যেহেতু আমরা সরণ এবং হচ্ছে আমরা দ্রুতি নিয়ে কথা বললাম, তাহলে আমরা এই সরণ আর দ্রুতির একটু মাত্রা বা প্রতীক সম্পর্কে একটু জেনে নিই, যে এটার মাত্রা প্রতীক কি। তো দ্রুতির যে ইংরেজি যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা থেকে কিন্তু আমরা এখানে কি পেতে পারি? আমরা দ্রুতি কিন্তু আমরা এখানে তার মাত্রা প্রতীকটাকে কিন্তু পেতে পারি। তো দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড। সো সেহেতু এটার প্রতীক কি হওয়া উচিত? তার প্রতীকটা কিন্তু এস হওয়া উচিত। এখন এস যেহেতু আবার সরণের একটা প্রতীক, সো এই জন্য দ্রুতির যে প্রতীকটা আসলে সেটাকে আমরা এখানে এটাকে আমরা ভি দ্বারাই প্রকাশ করি সাধারণত। এটা এস না, আমরা এখানে কি করি? এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আবার একইভাবে বেগের যে প্রতীকটা, বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। সো ভেলোসিটি হওয়ার কারণে এটার প্রতীকটা কি হবে? এটার প্রতীকটা হবে সেই অনুযায়ী কিন্তু ভি। তাহলে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন দ্রুতির যে আমরা যদি মাত্রাটাকে নির্ণয় করি, যে দ্রুতির মাত্রা কি হবে এবং বেগের মাত্রা কি হবে, দেখবে দেখা যায় মাত্রাটা একই হবে। সো আমরা দ্রুতির মাত্রাটাকে বের করি। দ্রুতি, দেখো দূরত্বের মাত্রা কত? দূরত্বের মাত্রা কিন্তু আসলে এখানে হচ্ছে এল, কারণ দূরত্ব হচ্ছে একটা দৈর্ঘ্য, আর সময়টা হচ্ছে টাইম টি। সো এটার মাত্রা কত আসতেছে? এল টি পাওয়ার -1। একইভাবে দেখো বেগের মাত্রাটা কি হবে? বেগের মাত্রাটা হচ্ছে এখানে আমরা জানি বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়। তাহলে সরণ ভাগ সময়, সো দ্যাটস ওয়াই এই যে আমরা পেলাম সরণ, এটার মাত্রা হচ্ছে কিন্তু এল, কারণ এটা একটা দৈর্ঘ্য। আবার সময়ের মাত্রা হচ্ছে এখানে টি, সো দ্যাটস ওয়াই এল টি পাওয়ার -1। আর যদি একক ক্যালকুলেট করি দ্রুতির যে এককটা, সো দ্রুতি ইকুয়াল হচ্ছে এখানে দূরত্ব ভাগ সময়। সো দূরত্বের মাত্রা একক কত? দূরত্ব একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এই দ্রুতির মাত্রা একক। আর বেগের ক্ষেত্রে আমরা এককটা কত পাচ্ছি? সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সো দ্যাটস ওয়াই মিটার পার সেকেন্ড পাচ্ছি আমরা এখানে। কার একক পাচ্ছি? হচ্ছে আমরা বেগের একক। দেখো এদের সবগুলো মানে কিন্তু একই হচ্ছে, প্রতীকটাও একই হচ্ছে, বেগ এর যে হচ্ছে দ্রুতি আর বেগের যে মাত্রা একই হচ্ছে, এককটাও একই হচ্ছে। একটা বিশেষ পার্থক্য কিন্তু এখানে আছে, সেই পার্থক্যটা লিখে দিচ্ছি।
পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে স্কেলার রাশি আর এটা হচ্ছে ভেক্টর রাশি। এখন অ্যাকচুয়ালি আমাদের এই দ্রুতিটাকে খুব একটা ব্যবহার করা হয় না, কারণ আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা আসলে নির্দিষ্ট দিকেই করতে হয় বা নির্দিষ্ট দিকেই করা হয়। এই ক্ষেত্রে আমাদের আসলে এই বেগটাকে খুব বেশি ইউজ হয় বা ব্যবহার হবে। তো আমাদের এই গতি অধ্যায়ে আমাদের হচ্ছে এই সরণ ব্যাপারটাকে এবং হচ্ছে বেগ ব্যাপারটাকে খুব ভালো করে আইডিয়া রাখতে হবে, কারণ এই বেগ আর সরণ আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে, আমাদের এই দূরত্ব আর দ্রুতিটা অতটা বেশি একটা ব্যবহার হবে না এক্ষেত্রে। এখন তাহলে আমরা যদি এখন এই বেগটাকে একটু মনে রাখি, তাহলে আমরা কিন্তু এরপরে আমাদের যে ত্বরণ, আমরা কিন্তু সেই ত্বরণটাকেও কিন্তু পেয়ে যাবো। তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে ত্বরণটাকে নিয়ে। তাহলে আমি দূরত্বটাকে মুছে ফেললাম, এবার আমরা ত্বরণের দিকে আগাবো বা ত্বরণটা সম্পর্কে জানবো। এখানে যে বেগটা আছে মানে বেগটাকে দিয়ে ত্বরণটা ক্যালকুলেট করব। কেন করব? কারণ মজার ব্যাপার হচ্ছে এই বেগকে যদি আমরা আবার পুনরায় সময় দ্বারা ভাগ করি আমরা তাহলে ত্বরণ পেয়ে যাব। অর্থাৎ আমরা যে ত্বরণটাকে লিখব ত্বরণ, এই ত্বরণ অ্যাকচুয়াল যে রাশিটা এটার সমান হচ্ছে ত্বরণ ইকুয়াল হচ্ছে বেগ ভাগ সময়। অর্থাৎ বেগকে আবার সময় দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ পাই। এটাকে আমরা আরেকটু ভালো করে যদি লিখি তাহলে অ্যাকচুয়ালি বেগ কথাটা বললে পারফেক্টলি এটা ডেফিনেশনটা হয় না, এটা লিখতে হয় আসলে বেগের পরিবর্তন ভাগ সময়। বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্বরণ। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন আমরা করে ফেলতে পারি তাহলে বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কিন্তু ত্বরণ। তো ত্বরণের যদি কথা বলতে হয় তাহলে আমাদের অবশ্যই বেগটাকে উল্লেখ করতে হবে। তাহলে আমরা ত্বরণটাকে নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ত্বরণ হচ্ছে কি ধরনের রাশি। ত্বরণ যেহেতু আমরা বেগ থেকে পেয়েছি, সো দ্যাটস হোয়াই ত্বরণ কিন্তু একটি ভেক্টর রাশি। এখন ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাসেলারেশন। দ্যাটস হোয়াই এটার প্রতীক কি হবে? এটার প্রতীকটা হবে হচ্ছে এ। এটা আমরা যদি মাত্রাটাকে বের করি তাহলে আমরা জানি ত্বরণ ইকুয়াল হচ্ছে এখানে বেগ ভাগ সময়। তাহলে আমরা যদি এখন বেগের মাত্রা লিখি, আমরা কিছুক্ষণ আগে বেগের মাত্রা পেয়েছি, সেটা কত? lt পাওয়ার -1। সো lt পাওয়ার -1 সময় তাহলে মাত্রা কত? t। তাহলে একই সাথে আমরা কি পেলাম? lt পাওয়ার -2 পেলাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের ত্বরণের মাত্রা। সো আমরা এখন এখান থেকে আবার ত্বরণের কিন্তু কি করতে পারি, আমরা এখানে ত্বরণে আমরা এককটাকেও ক্যালকুলেট করতে পারি, একক। সো এককটা কি হবে ত্বরণের এককটা হচ্ছে তাহলে বেগের একক ভাগ হচ্ছে সময়ের একক। তাহলে বেগের যে একক সেটা কি ছিল? বেগের একক ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। সো দ্যাটস আমরা পাচ্ছি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কিন্তু ত্বরণের একক। এখন আমরা এই ত্বরণটা সম্পর্কে আরেকটু আইডিয়াস নিব যে ত্বরণ আসলে কিভাবে গঠিত হয় বা কিভাবে ঘটে। তো শুধু বেগ ভাগ সময় দিলে কিন্তু ত্বরণ হয়ে যায় না অ্যাকচুয়ালি, কারণ বেগের পরিবর্তনটা হওয়াটা জরুরি। তো বেগের পরিবর্তন দুইভাবে ঘটতে পারে। সাপোজ ধরো একটি বস্তুর বেগ প্রথমে ছিল, আমি প্রথম শর্ত যদি চিন্তা করি, একটা হচ্ছে বেগ বৃদ্ধি, বেগ বাড়তে পারে, আরেকটা হচ্ছে নাম্বার 2 বেগ কমতে পারে, বেগ হ্রাস। এখন এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হয়, বেগ বৃদ্ধিটা কিন্তু সমান হারে হতে পারে, বেগ বৃদ্ধি কিন্তু অসমান হারেও হতে পারে। তাহলে বেগ বৃদ্ধির হারের উপর নির্ভর করে বা বেগ হ্রাসের হারের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি ত্বরণটা ক্যালকুলেট করা হয়। এখন যদি বেগ সমানভাবে বাড়ে তখন এটাকে বলা হয় সম, মানে অসম, এই দুটো ওয়ার্ড চিন্তা করা হয়। তো যদি আমরা বলি যে সমানভাবে বেগ বা সেটাকে বলা হয় সুষম ত্বরণ। আর যদি সমানভাবে বেগ না বাড়ে অর্থাৎ এলোমেলো ভাবে বাড়ে তখন সেটাকে বলা হয় আসলে অসমতরণ। তো এটা নিয়ে কথা বলবো আমরা। তো আমরা এখন হচ্ছে সমতরণের অংশটা নিয়ে শিখছি। সমতরণ অর্থাৎ সমানভাবে বেগটা বাড়বে, আমরা এখন সমতরণ দেখব। কারণ আমাদের এসএসসিতে আসলে অসমতরণ নিয়ে কোনো কনসেপ্ট নেই, আমাদের সবই হচ্ছে সমতরণ নিয়ে কনসেপ্ট। তাই আমরা সমতরণটাকে দেখবো। আমি অসমতরণটা নিয়ে একটু পরেই কথা বলবো।
তাহলে আসি প্রথম বেগ বৃদ্ধিটাকে নিয়ে কথা বলি। তো আমরা এখন বেগ বৃদ্ধিটা সমানভাবে হচ্ছে এটা কিন্তু চিন্তা করে নিব, কারণ সমতরণে কি হবে, বেগ বৃদ্ধিটা সমান পরিমাণ হবে, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে একই পরিমাণ বেগ বৃদ্ধি পাবে, একটু বেশিও না একটু কমও না। আর হ্রাস হলো কি হবে, প্রতি 1 সেকেন্ডে একই পরিমাণ বেগ হ্রাস হবে, একটু কমও না একটু বেশিও না। তাহলে ধরলাম একটি বস্তুর বেগ ছিল, প্রথমে ধরলাম এ বিন্দুতে একটা বস্তুর বেগ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড বেগ ছিল। অনেকক্ষণ পরে তার বেগটা হলো ধরলাম 10 মিটার পার সেকেন্ড, সেটা ধরলাম সি বিন্দুতে। ধরলাম মাঝখানে আবার তার বেগ ছিল হচ্ছে ধরলাম 5 মিটার পার সেকেন্ড, বেগ বৃদ্ধি হয়েছে। এবং ধরলাম এই পুরো ঘটনাটা ঘটছে হচ্ছে তার জন্য ধরলাম এটা 10 সেকেন্ড সময়, এখানে যে আমাদের টাইম সেটা লেগেছে হচ্ছে কতটুকু, 10 সেকেন্ড সময়, অর্থাৎ 10 সেকেন্ড সময়ে তার এই কাজটা ঘটেছে, 10 সেকেন্ড সময়। তাহলে দেখো বেগটা কিন্তু একই হারে বেড়েছে, কিভাবে, 5 সেকেন্ড সময়ে বেগ বেড়েছে 5 মিটার পার সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড সময় বেগ বেড়েছে কত, সেটাও 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একই পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে। আমি আগেই বলেছিলাম যে বেগটা একই হারে বাড়বে। এবার আমরা আসি বেগ হ্রাস। তো ধরলাম আরেকটি বস্তু, এটাকে আমরা রিভার্স করে চিন্তা করি, যে একটি বস্তুর তার বেগ হচ্ছে প্রথমে ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আবার 5 সেকেন্ড পরে তার বেগটা হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগটা কমে গেল। আবার 5 সেকেন্ড পরে তার বেগটা হয়ে গেল 0, বস্তুটা থেমে গেল। এখন এইটা কখন ঘটে, এটা কখন ঘটে, যদি বাস্তব চিন্তা করি, এইটা ঘটবে কখন, সাপোজ ধরো কোনো গাড়ির থেমে আছে, গাড়িটাকে স্টার্ট করে তাকে গতিশীল করছি, ওই সময় ব্যাপারটা ঘটে। আর কোনো গতিশীল গাড়িকে আমরা ব্রেক করে থামিয়ে দিচ্ছি, তখন আসলে এই ব্যাপারটা ঘটে। তাহলে এইটা হচ্ছে গতিটা বাড়ানো হচ্ছে, এটা হচ্ছে গতিটা কমানো হচ্ছে, অর্থাৎ গতি বাড়ানোর ক্ষেত্রে বেগ বৃদ্ধি পায় আর গতি কমানোর ক্ষেত্রে বেগটা কিন্তু হ্রাস পায়। এবার এই ক্ষেত্রে যদি আমরা তার ত্বরণটাকে নির্ণয় করতে, আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের বেগের পরিবর্তন ক্যালকুলেট করতে হবে, বেগের পরিবর্তন। তাহলে যদি আমরা পুরো সময়টা দেখি এ থেকে সি পর্যন্ত, তাহলে এসি অংশে চিন্তা করলে আমরা কি দেখবো, এখানে তার বেগের পরিবর্তন কত, 10 মিটার পার সেকেন্ড তার বেগ ছিল, আর তার আগে ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শেষের যে বেগ আর প্রথম যে বেগ, আমরা এই দুটো বেগ থেকে বিয়োগ করলে বেগের কতটুকু পরিবর্তন হয়েছে তা আমরা বের করে ফেলতে পারবো। আমি যদি এ থেকে বি পর্যন্ত কিন্তু করতে পারি, আমি যদি এখন এ বি অংশ নিয়ে কাজ করি তাহলেও কিন্তু সম্ভব। দেখো এই অংশে কাজ করলে কি হবে, বি তে অর্থাৎ শেষ অবস্থানে তার বেগ ছিল কত, 5 মিটার পার সেকেন্ড, আর তার প্রথম অবস্থানে তার বেগ ছিল কত, 0 মিটার পার সেকেন্ড। এটাও কিন্তু করা যাচ্ছে, অর্থাৎ আমরা যে কোনো জায়গার কিন্তু প্রথম এবং শেষ বেগটাকে চিন্তা করতে পারি। এখন যদি আমি এ থেকে সি নিই, তাহলে আমাদের কতটুকু সময়ে ঘটেছে কাজটা সেই সময়টাকে নিতে হচ্ছে, তাহলে সময়টা হচ্ছে কত, 10 সেকেন্ড সময়। যদি আমি এ থেকে বি পর্যন্ত নিতে, তাহলে আমাদের কোন সময় নিতে হবে, যে এ থেকে বি এর জন্য এই ক্ষেত্রে কতটুকু সময় দরকার হয়েছে, প্রয়োজনীয় সময়, তাই সেই সময়টা হচ্ছে কত, সেই সময়টা হচ্ছে কিন্তু 5 সেকেন্ড। তাহলে আমি যখন এটাকে ক্যালকুলেট করি, দেখো এখানে আসবে হচ্ছে এটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে, দেখো এখানেও আসবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ কিন্তু সব জায়গাতে সেমই আছে, ত্বরণ তো চেঞ্জ হয় না। আমি যদি বিসিটাকেও ক্যালকুলেট করি তাহলেও দেখা যাবে আসলে এখানেও কিন্তু ব্যাপারটা একই ঘটছে, এখানে আমরা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু ত্বরণ পাবো। আবার ত্বরণ কিন্তু বেগের হ্রাসের ফলেও হতে পারে, অর্থাৎ বেগ কমতেও পারে। যেমন এই ক্ষেত্রে আমি যদি বলি, নাম দিলাম পি কিউ, আমি এখানে একটাই ক্যালকুলেট করি, পি থেকে কিউ ক্যালকুলেট করি, তাহলে আমাদের শেষে কত বেগ ছিল, 0 মিটার পার সেকেন্ড, প্রথমে বেগ ছিল কত, 10, তো -10 মানে 10 মিটার পার সেকেন্ড। মোট সময় এখানে ধরলাম 10 সেকেন্ড, সো দ্যাটস এটা কত হবে, এটা হবে এখানে 10 সেকেন্ড সময়, মোট 10 সেকেন্ড টাইম। তাহলে এই যে মোট 10 সেকেন্ড টাইম লাগলো, এটা কিন্তু ভাগ করে দেখো আমরা এখানে পাচ্ছি কত, -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমরা শুধু মাইনাস পাচ্ছি, বাট ভ্যালু কিন্তু সেম আছে। এখানে কিন্তু 1 মিটার পার সেকেন্ড ত্বরণ ছিল, এখানে কিন্তু 1 মিটার পার সেকেন্ড ত্বরণই আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম অ্যাকচুয়ালি, যে একই হারে মানে একই বেগ বাড়ছে, এখানে একই রকম ভাবে বেগ কমছে, প্রতি 1 সেকেন্ডে বেগ একই পরিমাণ বাড়ছে, প্রতি 1 সেকেন্ডে বেগ একই পরিমাণ কমছে। তাহলে এই যে বেগ বাড়ছে যার ফলে ত্বরণ পাচ্ছি, এই বেগ বৃদ্ধির ফলে যে ত্বরণ হয় তাকে বলা হয় ধনাত্মক ত্বরণ।
ধনাত্মক ত্বরণ। আর বেগ কমার ফলে আমরা যে ত্বরণ পাই তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ। তো ধনাত্মক ত্বরণকে আসলে শুধুমাত্র ত্বরণই বলা হয়, কিন্তু ঋণাত্মক ত্বরণকে আমরা আলাদাভাবে এটাকে আমরা মন্দন বলি, মন্দন। তাহলে আমরা যদি এখন ডেফিনিশনটা দিই তাহলে কি হবে দেখো, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বেগ বৃদ্ধির হার, হার মানে কি সময়, তাই না? সময় দ্বারা বোঝাইছে কত সময় হয়েছে। তাহলে একক সময়ে বেগ বৃদ্ধির পরিমাণকে বলা হয় ত্বরণ, অথবা বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর যদি আমরা মন্দনের সংজ্ঞা দিই তখন কি দিব, যে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, অথবা একক সময়ে বেগ হ্রাসের পরিমাণকে বলা হচ্ছে কিন্তু মন্দন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমানভাবে বেগ বাড়ছে, আমরা এখানে কিন্তু সমত্বরণটা বা আমরা সমমন্দনটা ক্যালকুলেট করলাম। আমরা এখানে সমত্বরণ ক্যালকুলেট করলাম, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সমমন্দনটাকে কিন্তু ক্যালকুলেট করলাম। ওকে, এখন আমরা এখানে যে সমত্বরণ বা সমমন্দন বের করলাম, দেখো তার মধ্যে শুধু পার্থক্যটা হচ্ছে কোথায়, মন্দনের মানটা হচ্ছে নেগেটিভ হয়। কেন? কারণ এখানে বেগ কমে গেছে, সো কমে গেলে তো মানটা নেগেটিভ হবে। এখন আমরা এখানে যে বিয়োগটা করলাম প্রথমত, তো যে কোনো একটা বেগের পরিবর্তনের ক্ষেত্রে শুরুর দিকে বেগটাকে, শুরুর দিকে যে বেগটা আমরা নিলাম এই বেগটাকে আসলে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শেষের দিকের বেগটাকে আসলে ভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রতীক হিসাবে চিন্তা করা হয়। আর সময়টাকে তো টাইম টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে কাজ কি করলাম দেখো, আমরা কিন্তু এখানে ভি থেকে আমরা কিন্তু এখানে ইউটাকে বিয়োগ করলাম, অর্থাৎ ভি থেকে আমরা ইউকে বিয়োগ করলাম এবং যাকে আমরা টি দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা এখানে ত্বরণের যে আমরা অ্যাকচুয়ালি তাদের সূত্রটা পেলাম, সেটা কি পেলাম অ্যাকচুয়ালি, যে এ মানে অ্যাসেলারেশন ত্বরণ সমান হচ্ছে কি, শেষ যে বেগ ভি বিয়োগ করেছি আমরা আদি বেগ ইউ, ভাগ দিয়েছি আমরা মোট সময় দ্বারা। তাহলে এটা এখন এখানে কি পেলাম, ভি মাইনাস ইউটা আসলে কি, এটা হচ্ছে কিন্তু বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়, অর্থাৎ বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়, এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ত্বরণ। তাহলে এই পুরোটাকে কিন্তু, এই কাজটাকে কিন্তু অ্যাকচুয়ালি ভি মাইনাস ইউ বা টি কে বলা কিন্তু যেতে পারে যে বেগের পরিবর্তনের হার, কারণ বেগের পরিবর্তন ভাগ সময় এই কথাটাকে কিন্তু বলা যায় বেগের পরিবর্তনের হার। এটা কিন্তু একই কথা। হ্যাঁ, এবার আমরা এখানে তো সমত্বরণ বা সমমন্দনের কথা বললাম, এবার আমরা একটু অসমত্বরণ আর অসমন্দন নিয়ে একটু ছোট্ট আলোচনা করি। অসমত্বরণ বা মন্দন নিয়ে আসলে এইভাবে কোনো প্রমাণ দেখাবো না, কারণ হচ্ছে এটা আমাদের যেহেতু এসএসসিতে নাই, সো এমনিতে আমাদের সিলেবাসের বাইরের কনসেপ্টগুলো বেশি বেশি পড়ে আমাদের পড়ার বোঝাটা বাড়িয়ে লাভ নেই। তাহলে আমরা যাচ্ছি এবার হচ্ছে অসমত্বরণ ব্যাপারটাতে। এটা আসলে কি তা সম্পর্কে একটু ছোট করে আমি আইডিয়া দিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ অসমত্বরণ। সো অযুক্ত করে দিলাম, অসমত্বরণ হয়ে গেল। যদি একটা বস্তু ধরো এখানে আছে গতিশীল বা ধরো স্থির আছে, সে তার বেগ হচ্ছে ধরো এখানে 0 মিটার পার সেকেন্ড তার বেগ। এখন ধরো 5 সেকেন্ড সময় পরে বস্তুটার বেগ হয়ে গেল ধরো 5 মিটার পার সেকেন্ড। আবার ধরো পরবর্তী 5 সেকেন্ড সময় তার ধরো বেগ হয়ে গেল 25 মিটার পার সেকেন্ড। আবার ধরো তার বেগটা আবার একটু কমে গেল, ধরো হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। আবার ধরো তার বেগটা আরেকটু বেড়ে হয়ে গেল ধরো 30 মিটার পার সেকেন্ড। এখন ধরো এইখানে যে বস্তুটা আছে, এই বস্তুটার আসলে কি তার যে বেগ, এটা কি আসলে এক্স্যাক্টলি তার বেগটা সবসময় কি একই রকম ভাবে বেড়েছে? বাড়েনি। সবসময় কি একই রকম ভাবে কমেছে? তাও কিন্তু কমেনি। অর্থাৎ তার বেগটা একই পরিমাণে বাড়েও নি, একই পরিমাণে কিন্তু কমেও নি। তাহলে এই ধরনের যে ঘটনা সেটাকে বলা হবে কিন্তু আসলে অসমত্বরণ, কারণ এই ক্ষেত্রে কিন্তু বেগ সমান হারে বাড়েনি। অর্থাৎ অসমান হারে বেগ বাড়লে এটা অসমত্বরণ, অসমান হারে বেগ কমলে এটা হচ্ছে অসমমন্দন। তাহলে এইখানে আসলে দেখতে পাচ্ছি দুইটাই ঘটছে, এইখানে অসমত্বরণ মন্দন দুইটাই কিন্তু এখানে ঘটেছে। তো এটা আসলে আমাদের এইচএসসি তে লাগবে, তখন আমরা এটা বিষয়ে আলোচনা করবো এবং পড়বো। তাহলে আজকে আপাতত আমরা এতটুকু আলোচনা করে উদ্দেশ্য ছিল, আজকে ক্লাস এতটুকুই ছিল। ইনশাআল্লাহ নেক্সট আমাদের যে চতুর্থ যে ক্লাসটি অধ্যায় 2 আমরা সেই অধ্যায়টিতে আমরা এই ত্বরণ ব্যাপারটা নিয়ে আরো অনেক বেশি আলোচনা করব এবং ত্বরণ নিয়ে আমরা নিউটনের গতির সূত্র
পরন্ত বস্তুর গ্যালিলীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এতটুকুই থাক, তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া রইল। খোদা হাফেজ, তোমাদেরকে সালাম জেনে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।